তাদের বিচার কিন্তু আজও হচ্ছে। ভিয়েতনামে দেখেছি আমরা, আমরা আরো অনেক দেশে এরকম এক্সাম্পল আছে যেখানে ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমস এবং ইন্টারন্যাশনাল কোর্ট এসব ব্যাপারে ইন্টারফেয়ার করেছে, যেখানে সরকার ব্যর্থ হয়েছে ওদের বিচার করতে। তো তরুণ প্রজন্মের আপনি যেটা বললেন যে তরুণ প্রজন্ম যুদ্ধাপরাধের বিচার নিয়ে কি ভাবছে এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে যুদ্ধাপরাধীদের বিচার হওয়াটা কতটা সময় সাপেক্ষ, এবং আর যেসব মানবাধিকার এবং অন্যান্য ইস্যুগুলো আপনি বললেন, এটি যদি বলতে যাই আমি বলবো যে আপনি প্রথম অংশে যেটি বলেছিলেন যে অপরাধের বিচার সময় সাপেক্ষ কিনা, এখন বর্তমান সরকারের জন্য এটি কি বা লাইক কতটা এফিশিয়েন্টলি করা সম্ভব এবং কতটা প্রায়োরিটি, আমি মনে করি দিস ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি অফ দিস গভর্নমেন্ট। এবং গভর্নমেন্ট এসে আমরা দেখেছি যে এটিকে ফার্স্ট ইস্যু হিসেবে ধরেই তারা কাজ কিন্তু শুরু করেছে। এমন না যে অন্যান্য ইস্যুর মতো এটি বিলম্বিত করার কোনো রকম প্রয়াস আছে বলে আমি মনে করি না। আপনারা দেখেছেন কিছুদিন আগে জাতীয় সংসদে ইন্টারন্যাশনাল ওয়ার ক্রিমিনালস অ্যাক্ট, যুদ্ধাপরাধীদের বিচার যে সংশোধনীটি পাশ হয়েছে, এটিও একটি সাইন যে আমরা বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারের আন্তরিক। এবং যারা 30 থেকে 35% যে নতুন ভোটার এবার একটা ম্যাসিভ একটা গণরায় দিয়ে যে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় এনেছে, তার পিছনে কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নটি একটি অন্য রকম একটি আপনার একটা সাপোর্টিং ছিল যে নতুন প্রজন্মের ভোটারদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই। আপনি এখন যদি ঢাকা শহরে যান, আপনি রাস্তায় রাস্তায় ছোট ছোট স্টিকার দেখবেন যুদ্ধাপরাধীদের বিচার চাই। তরুণরা নিজেদের স্বপ্রণোদিত হয়ে নিজেদের খরচে এগুলো কিন্তু করছে। আমরা চাই না আমাদের পূর্ববর্তী প্রজন্মের একটা ভুল আমরা এখনো ক্যারি করে যাই। আমি মনে করি এই ইস্যুটার একটা ক্লোজার প্রয়োজন। এবং আপনি যেটা বললেন যে সময় সাপেক্ষ কিনা এবং আওয়ামী লীগ সরকার কতটা আন্তরিক, আওয়ামী লীগ সরকার আন্তরিক বলেই তারা এরকম একটি সংশোধনী এনেছে। এবং আইনের ফাঁকফোকরের মাঝে দিয়ে এতদিন যারা বিভিন্ন রকম কথা বলেছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধাপরাধীদেরকে সিমলা চুক্তির আওতায় এতজন পাকিস্তানি সৈন্য ছাড়া বাকি কাউকে যুদ্ধাপরাধী হিসেবে শনাক্ত করা হয়নি, কিন্তু যারা এই ধরনের কথা বলে এটি তাদের রাজনৈতিক দৈন্যতা প্রকাশের একটি মাধ্যম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি তাদেরকে ক্ষমাও করে দিয়ে থাকেন, আমি বলবো যদি তাদেরকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আরো অনেক ডিসিশন নিয়েছিলেন, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, আমি একটু তো ওগুলা যদি বাতিল হতে পারে, বঙ্গবন্ধু ধরলাম যদি তাদেরকে ক্ষমা করে নাই, যদি ক্ষমাও করে দিয়ে থাকে, আমরা নতুন প্রজন্ম তো তাদেরকে ক্ষমা করিনি, ইতিহাস তো তাদেরকে ক্ষমা করে নাই, তো ওটাও আমরা বাতিল বলে ধরে নিলাম। এবং জামাত বলেন, আমি জামাত দল হিসেবে বলবো না, যারা যুদ্ধাপরাধী বিএনপিতেও আছে, অন্যান্য দলেও আছে, যারা যুদ্ধাপরাধী তারা যদি এই ইস্যুটিকে ধরে, যেটা তো একটা ক্লোজার অলরেডি হয়ে গিয়েছিল 75-এর আগে, আমি সে ব্যাপারে আসবো শারণ তোমার কাছে। তার আগে আমার কলার অপেক্ষা করছে। নজরুল ভাই, আপনার কাছে আসার আগে আমি কলারের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে রয়েছেন লাইনে? হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি, আমি লুকমান বলছি। আমি একটু ওই যুদ্ধাপরাধীর ব্যাপারে একটু বলতে চাই। নিশ্চয়ই বলুন। জি, এই যে আপনারা যেটা যুদ্ধাপরাধীর ইস্যু আনছেন, আসলে কি যুদ্ধাপরাধীদের সত্যিকার বিচার হবে? কারণ আমি জানি যেটা যে যুদ্ধাপরাধী ছাড়াই যারা আওয়ামী লীগের বিরোধিতা করে অথবা ইসলামের নামে কিছু করে বাংলাদেশে তারাই যুদ্ধাপরাধী হয়। কারণ এই আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের 9 নম্বর সেক্টর কমান্ডার যিনি মেজর জলিল ছিলেন, উনি যখন ইসলামিক দল করলেন তখন এই আওয়ামী লীগের আব্দুল রাজ্জাক বলছিলেন যে উনি মুক্তিযোদ্ধাই না, বুঝছেননি, বলছিলেন যে উনি মুক্তিযুদ্ধ করেন নাই, উনি একজন রাজাকার। এবং স্বাধীন বাংলাদেশে প্রথম জেলেই এই মুক্তিযুদ্ধের 9 নম্বর কমান্ডার সেক্টর কমান্ডার যিনি মেজর জলিল, আপনারা সবাই জানেন, উনি প্রথম জেলিয়া হয়েছিলেন এবং উনি প্রথম রাজাকার হয়েছিলেন। আচ্ছা, তাহলে আপনি বিচার হবে না রাজনৈতিক ভাবে প্রতিহত করার জন্য একটা দলের বিচার হবে? আচ্ছা লোকমান ভাই, আপনার আশঙ্কা হচ্ছে যে বিচারের নামে হয়তো রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে কারো কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এটি একটি মোক্ষম সুযোগ। জি জি, এটা আমার আপনার আশঙ্কা না, এটা 100% আশঙ্কা। কারণ বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য এই ইস্যুটা সবচেয়ে বেশি প্রযোজ্য এবং আওয়ামী লীগ সবচেয়ে বেশি হাতে নিয়েছি। আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ গত 5 বছর ক্ষমতায় ছিল, 96 থেকে 2001 পর্যন্ত।
তখন যুদ্ধপরাধীর ইস্যু পড়ে নাই, কারণ হচ্ছে নিজামী এবং জামাতকে নিয়ে তারা ক্ষমতায় গিয়েছিল তখন। এরপর শেখ মুজিব 3 বছর ক্ষমতায় ছিলেন, তখনও যুদ্ধপরাধী ইস্যু আনেন নাই, এবং আসল যে যুদ্ধপরাধী 195 জন তাদেরকে নিঃশর্ত ক্ষমা করে দিয়ে পাকিস্তান পাঠিয়ে দিচ্ছেন। এখন মেইন যুদ্ধপরাধীদের বাদ দিয়ে আর ওরা কিভাবে এই সাইটে যারা ওদেরকে সহযোগিতা করছে তাদের বিচার কিভাবে করবে? ওরা তো বলে নাই পাকিস্তানের যে মেইন আর্মি যারা ছিল তাদের বিচার করবে, তাদেরকে তো ওই সময় সাধারণ ক্ষমা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানে। তো এটা কি একটা রাজনৈতিক ইস্যু না? আমি মনে করি এটা 100% রাজনৈতিক ভাবে প্রতিহত করার জন্য একটা দলকে এবং ইসলাম নির্মূলের একটা মুখ্য পন্থা হচ্ছে। লোপন ভাই ধন্যবাদ, আপনার মতামত আমরা শুনেছি, প্যানেলে আজকে যারা আছে তারাও শুনেছে, অবশ্যই তারা আপনার এই মতামতের ব্যাপারে মন্তব্য করবেন। আমি পরবর্তী কলারের কাছে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে রয়েছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম আজাদ। আজাদ ভাই বলুন আপনার মন্তব্য, কিন্তু সংক্ষেপে। খুবই সংক্ষেপে আমি বলতে যাচ্ছি, বাংলাদেশের 80% মানুষ কিন্তু দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে জাতীয় সংসদে প্রতি মিনিটে খরচ হয় 5000 টাকা প্রতি মিনিটে জাতীয় সংসদে। এটা হচ্ছে যে আমার ইনফরমেশন। আর আমার প্রশ্ন হচ্ছে যে যুদ্ধ অপরাধ একটা সামগ্রিক বিষয়, যেখানে পাকিস্তানিরা জড়িত বা বাংলাদেশের কিছু মানুষ জড়িত ছিল। এই যুদ্ধপরাধী করে, কিন্তু এখন যুদ্ধপরাধী সত্যিকারের যুদ্ধপরাধী কারা এটা না, পাকিস্তানে যারা চলে গেছে এদেরকে কিন্তু ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ এবং শেখ মুজিব। এদের অবস্থা কি হবে, এদের বিচার কে করবে, এটা কিন্তু আসছে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আপনার 71 থেকে 74 পর্যন্ত 30,000 যে রাজনৈতিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগ শাসন আমলে, এদের বিচার কথা কেন আসছে না? এটা কি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য মনোনীত নয়? এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবেন আমাকে এই মুহূর্তে প্লিজ? আমি দিতে পারবো না, কিন্তু আমার প্যানেলে যারা আছেন তারা নিশ্চয়ই এ ব্যাপারে মন্তব্য করবেন। আমি ফিরে আসবো খসরু আপনার কাছে, তবে তার আগে আমাদের ব্যারিস্টার নজরুলের মন্তব্য শোনা হয়নি। সরি নজরুল ভাই, আমার আরেকজন কলার অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন, আমি খুব ঝটপট তার সঙ্গে কথা বলে আপনার কাছে ফিরে আসবো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে রয়েছেন লাইনে? হ্যালো কলার, কে রয়েছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন আপনার প্রশ্ন কিংবা মতামত। জি, আমার মতামত এবং প্রশ্ন দুটিই আছে। জি বলুন, আমরা শুনছি। আমার প্রশ্নটা হলো যে ওই যে আওয়ামী লীগের যে ভাই প্রথম যে বক্তব্য রাখছেন, জি ওনার কাছে জি 96-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল তখন তো আরো একজন কলার বলছে যে জামাতে ইসলামের সাপোর্ট নিয়ে আসছিল। আর আজকের যে তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারের রূপকারী ছিলেন তখন জামাতে ইসলামের একজন প্রধান, যিনি অধ্যাপক গোলাম আজম সাহেব। জি আপনার প্রশ্নটা বলুন। জি, তো অধ্যাপক গোলাম আজম সাহেবের সাথে শেখ হাসিনা যে বৈঠক করেছিলেন, ওনার সাথে পরামর্শ করেছিলেন, 96-এ নির্বাচনে যে উনি ক্ষমতায় আসছিলেন, আসার পরে তাদের যে বক্তব্য ছিল, তারা জামাতে ইসলাম বা ইসলাম বিরোধী কিছু করবেন না বলেছিল, এবং মাথায় পটি বেঁধেই মানুষকে বলেছিল যে আমরা ধর্মকর্ম সবকিছু নিয়েই এদেশে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোন দলের, আপনাকে একটু থামাতে হচ্ছে, আমরা কোন দলের নেতা কিংবা নেত্রীর প্রতি কোনো অসম্মানজনক কথা বলার চেষ্টা করব না। আপনি আপনার বক্তব্য কিংবা প্রশ্নটি করুন। রাখতে চাই ওনার কাছে, জি এই যুদ্ধ অপরাধীর যে বিচার হবে, সেই বিচারটা কি জেনুইন যারা যুদ্ধ অপরাধী ছিল এবং তাদের প্রমাণাদি সহ উনি ব্যাখ্যা দিয়ে কি বলবেন যে কে বা কারা যুদ্ধ অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে বা আওয়ামী লীগ কাকে দাঁড় করাবে? আচ্ছা, ভালোভাবে যে সবাইকে ইসলামের পক্ষে যারা কথা বলে, যারা ইসলামী আন্দোলন করে এবং সমাজতন্ত্র এবং পুঁজিবাদ ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে যারা কথা বলে, এদেরকেই কি যুদ্ধ অপরাধী হিসাবে সাব্যস্ত করবে? এদেরকে টার্গেট করেই কি যুদ্ধ অপরাধীর বিচার হবে? এটাই ওনার কাছ থেকে আমি জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য এবং মন্তব্যের জন্য। তবে আমি সব কলারদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা যে কোনো দলেরই, কারণ আমাদের নেতা নেত্রীদের প্রতি সম্মান জানিয়েই আমাদের কথা বলা উচিত, সুতরাং আমরা এমন কোনো মন্তব্য কিংবা বক্তব্য তাদের ব্যাপারে রাখবো না যেটা আমরা প্রমাণ করতে পারবো না এবং যেটা